আমরা কিন্তু একটি মহেন্দ্র ক্ষণে অবস্থান করছি এবং আমাদের জাতীয়ভাবে সবার দৃষ্টি এখন বঙ্গভবনের দিকে এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময় কিন্তু আমাদের জাতীয় সংকটময় মুহূর্তে তারা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেছেন এবং জাতির বৃহত্তর স্বার্থের খাতিরে তারা সাড়া দিয়েছেন। সুতরাং এটি এখন আমাদের সবার জন্যই আগ্রহের, প্রতীক্ষার এবং প্রত্যাশার একটা উদ্রেক করেছে। ফলে আমরা এখন অপেক্ষা করছি আমাদের এই উইকেন্ড এর পরে যে উইকডেজ আসছে। ঢাকায় কিন্তু সানডে হচ্ছে উইকডে। এখন উইকডেতে শেষ অবধি কি সংগঠিত হয়, নতুন কি ইতিহাস রচিত হয়, সেটাই এখন দেখবার। আমরা একটি ক্রান্তিকালে অবস্থান করছি। রাজধানী শহর ঢাকা হঠাৎ মাঝরাতে সক্রিয় হয়ে উঠেছে, কাবু করতে পারেনি তারুণ্যকে। পক্ষে বিপক্ষে নানান রকমের অ্যাক্টিভিজম আমরা লক্ষ্য করছি। ছাত্রীদের কেউ কেউ আপনার বর্তমান ইউনূস সরকারের সপক্ষে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন, আবার কেউ কেউ স্লোগান উত্থিত করেছেন এই বলে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, কোট আনকোট। আবার 32 নম্বর থেকে ছাত্রলীগ সমর্থকেরা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমর্থক ব্যক্তিবর্গ, তারা মিছিল বের করবার চেষ্টা করছেন বা করেছেন। আজকে রাতের খবর, আজকে রাতের খবর। জি 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 জি। এবং হঠাৎ করে আপনার যারা ক্ষমতাচ্যুত হয়েছিলেন, রীতিমতো আপনার হাইবারনেশনে ছিলেন, তারা গা ঝাড়া দিয়ে আপনার এই শীত নিদ্রা ত্যাগ করেছেন। এটি খুব আমার কাছে মনে হয়েছে বিশেষ তাৎপর্য বহন করে। তাদের কাছে হয়তো বিশেষ বার্তা আছে, সেটি উড়িয়ে দেওয়া যাবে না। এবং প্রতিবেশী রাষ্ট্রে যারা আশ্রয় নিয়ে আছেন, ক্ষমতাচ্যুত দলের বিভিন্ন নেতা কর্মী, তারাও অনেকের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। আপনার যেমন আপনার অসীম কুমার উকিল, তারপর আপনার বাহাউদ্দিন নাসিম, তারপরে আপনার একটা বিষয় এখানে জানতে চাই যে কিছু কিছু কেউ কেউ বলছেন যে কেউ কেউ দেশ ত্যাগ করেছেন উপদেষ্টাদের মধ্যে, এটা কি সত্য স্যার? দেখুন, একটি পূর্ব নির্ধারিত আয়োজন মধ্যপ্রাচ্যের একটি দেশে, সেই আমন্ত্রণে সাড়া দিয়ে একজন মাননীয় উপদেষ্টা, যিনি ক্রীড়া মন্ত্রণালয় দেখাশোনা করেন, তিনি তার যিনি একান্ত সহকারী, তাকে নিয়ে দেশ ত্যাগ করেছেন। যেটা বিভিন্ন সূত্রে জানা গেল যে শাহ আমানত যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে চট্টগ্রামে, সেই রুট দিয়ে তিনি গেছেন এবং অনুষ্ঠান শেষে তার রেগুলার প্রোগ্রামের অংশ একটা আমন্ত্রণ পত্র দেখলাম, ইলেকট্রনিক ভার্সন অবশ্যই। তো সেটা যদি হয়ে থাকে 24 তারিখে তার চলে যাওয়ার কথা সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং সেটি তার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি নিমন্ত্রণ পত্র। তো সুতরাং সেটা হতে পারে। এখন ধরুন প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি ডাভোসে গেছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে, এবং দোজ হু ম্যাটার্স ইন দ্য ওয়ার্ল্ড, তাদের অনেকের সঙ্গে শোল্ডার রাব করছেন। এবং বাজারে জোর ধারণা যে তিনি হয়তো আর ব্যাক করবেন না সেখান থেকে স্থল পথে, যেই দেশ থেকে তিনি বাংলাদেশে এসে সাওয়ার হয়েছিলেন, সেই ফ্রান্সে ফিরে যেতে পারেন। না, এটা কি মানে ডক্টর ইউনূস সাহেবের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে এই মুহূর্তে? না, এখন পর্যন্ত না। তবে এখন বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ।
আর কবিতা অনেক আগেই বলেছেন, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, জি মুক্তিযুদ্ধ হয় বৃথা যায় বৃথা যায় বৃথা যায়। তো সেইটা অনেকে রিকালেক্ট করবার চেষ্টা করছেন। আমি কোট অ্যান্ড কোট, মানে এটা আমার বক্তব্য নয়, এটা কবির বক্তব্য, সেই হিসেবেই তার পঙ্ক্তিমালা। এমনি ঢাকার বর্তমান পরিস্থিতি কি স্যার? আমরা ফেসবুকে স্ট্যাটাস দেখছি, অনেকে অনেক রকম কথা বলছেন, কিন্তু তবু আপনি কতটুকু বা কি জানেন সেটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমাদের অনেকে যুক্ত হয়েছেন এই রাতেও ভোরবেলায়, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমরা স্যারের কথা শুনতে চাই। ঢাকার পরিস্থিতি কি, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। ঢাকার পরিস্থিতিটা আসলেই খুব থমথমে, এবং সবাই কিন্তু ঔৎসুক্য নিয়ে অপেক্ষা করছেন। কেউ কেউ অপেক্ষা করছেন যে হয়তো রোববার নতুন সরকার উপহার পাবেন, আবার কেউ কেউ ভাবছেন যে না, এটা ফেব্রুয়ারি পর্যন্ত গড়াতে পারে। আবার কেউ কেউ ভাবছেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা হয়তো ব্যাপক প্রতিরোধ করে তুলবেন। আবার যে দুটি পাকিস্তানি জাহাজ এসে ভিড়েছিল এবং জেলখানা থেকে যে সমস্ত অস্ত্র বেহাত হয়ে গিয়েছিল, কিংবা পুলিশের কাছ থেকে যে সমস্ত অস্ত্র মানে আউটলদের হাতে চলে গেছে, এইগুলো ব্যবহার করে রক্তারক্ত একটা কাণ্ড হয়তো ওই উইকেন্ডে হয়েও যেতে পারে। তো সেই জন্য সকল অবস্থার জন্যই মানসিকভাবে প্রস্তুত দেশবাসী, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনি কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছেন, আমরা সেটা শুনেছি এবং ইউটিউবেও সেটি আছে, সেটি হচ্ছে আপনি বলেছেন বিদায় ঘন্টা বেজে গেছে, বা আপনার একটা অনুমান, সেটি আপনি বলেছেন অনুমান নির্ভর। সেই অনুমানটা কি সত্যি হতে যাচ্ছে কিনা, বা আপনি কোন যুক্তিতে কথাগুলো বলেছেন প্লিজ? এখন দেখুন, কতগুলো টার্নিং পয়েন্ট আছে। তো আমি প্রথম থেকে আমার বিশ্লেষণ যেটি বলে আসছিলাম, 5 তারিখ হচ্ছে একটা টার্নিং পয়েন্ট, অর্থাৎ মার্কিন নির্বাচন এবং তার ফলাফল 5ই নভেম্বর প্রকাশে 5ই নভেম্বর, এবং তারপরে যেটি ছিল 20 তারিখ ট্রাম্প মহোদয়ের আপনার শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং খেয়াল করে দেখেন, নানান রকমের জল্পনা কল্পনা থাকা সত্ত্বেও প্রফেসর ইউনূসের মতো ব্যক্তিত্ব, তিনি কিন্তু ট্রাম্পের সেই অভিষেকে আমন্ত্রণ পাননি। আবার ইতিমধ্যে আমরা জানি যে ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী শিবশঙ্কর মহোদয় ট্রাম্প যেই জায়গাটায় দাঁড়িয়ে শপথ গ্রহণ করছিলেন তার খুব কাছেই, প্রক্সিমিটি, এবং আপনার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ঘোষণাটি আমরা পেয়েছি যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়, তিনি প্রথম আপনার ভিনদেশী সরকার প্রধান যিনি ট্রাম্প মহোদয়ের সঙ্গে প্রথম বৈঠক করতে চলেছেন। এটার সাথে আপনি কি কোনো যোগসূত্র দেখতে পাচ্ছেন স্যার? আমাদের ট্রাম্প 20 তারিখে তার ক্ষমতা নিয়েছেন এবং ডক্টর ইউনূস সাহেব জয়শঙ্কর, তিনি দুটি বৈঠক ইতিমধ্যে সেরেছেন, একটি নতুন নবনিযুক্ত সেক্রেটারি অফ স্টেটের সঙ্গে, আরেকটি আপনার নবনিযুক্ত নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে, এবং দুটি বৈঠকেই আপনার জয়শঙ্কর মহোদয় বাংলাদেশ প্রসঙ্গের অবতারণা করেছেন, এবং সেটি ডিটেইল আউট তিনি করেননি, কিন্তু বলেছেন যে বাংলাদেশের রেফারেন্স এসছে বৈঠকে। তারপর যে কোয়াডের বৈঠকে তিনি যোগ দিয়েছেন, যে জোটটি গঠিত হয়েছে আন্তর্দেশীয়, এবং তার পরপরই এই যে ঘোষণাটি বা বার্তাটি যে ট্রাম্প মোদি বৈঠক অত্যাসন্ন, সেটি যে বার্তাটি আমাদেরকে প্রদান করছে সেটি হচ্ছে এই যে আপনার যে জল্পনা কল্পনা চলছিল যে কেন মোদি আমন্ত্রণ পেলেন না, কেন জয়শঙ্কর তার পদাঙ্ক বা যেটাকে বলে স্টেপড ইনটু হিজ শুজ, সেটি ঘটলো কেন ইত্যাদি। আবার কেন প্রফেসর ইউনূস আমন্ত্রণ পেলেন না, যাকে যে সুইজারল্যান্ড, যাকে ট্রাম্প মহোদয় নামও নিতে রাজি নন, তিনি সবসময় তাকে মাইক্রো ক্রেডিট গাই হিসেবে সম্বোধন করে থাকেন বা
আচ্ছা আচ্ছা কাইন্ড অফ অ্যাজ ইফ তিনি মাইক্রো ক্রেডিটের ফেরিওয়ালা, এইভাবেই চিহ্নিত করার একটা বলে চেষ্টা থাকেন। প্রবণতা। জি, আচ্ছা স্যার, এখন আমাদের যে অজস্র দর্শক রাতের বেলায়ও যুক্ত হয়েছেন, ভোর বেলায় অবশ্য, তাদের একটা এই যে আকাঙ্ক্ষা, ফেসবুকে তারা নিজস্ব বিভিন্ন পোস্ট দেখেন, সেই ক্ষেত্রে আপনি ঢাকার পরিস্থিতি বা বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান পরিস্থিতি কি ক্যান্টনমেন্টে, সেটা যদি একটু স্যার কিছু বলতে পারেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। দেখুন, আমি আগেও বলেছি, আবারও বলবো, থমথমে একটি অবস্থা বিরাজমান। আপনার নানান রকমের গুজব বাতাসে ভেসে বেড়াচ্ছে এবং অধিকাংশ মানুষ নিদ্রামগ্ন, কোনো সন্দেহ নেই। কিন্তু আবার তার উপর উইকেন্ড, শুক্র এবং শনি, অফিস আদালত খুলবে রোববারে, এবং সবারই একটি ধারণা যে রোববার দিন বিকেলে নতুন সরকার শপথ গ্রহণ করতে চলেছে এবং এই সরকারের এই বিদায় হয়তো পর্ব তখন পরিষ্কার হবে, স্পষ্ট হবে। নতুন সরকার কি, সেটা কি তত্ত্বাবধায়ক সরকার না অন্য না? অবশ্যই সেটি ওই ফর্মুলায় হবে না, কারণ আপনার যেটি আমরা এখন প্রত্যক্ষ করছি সেটি হচ্ছে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে। তৃতীয় অন্তর্বর্তী সরকার হয়তো আমরা দেখব, কার নেতৃত্বে সেটা এখনো পরিষ্কার নয়। নানান রকমের গুঞ্জন আছে। কেউ বলছেন এটি আমাদের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ কিবরিয়া পুত্র রেজা কিবরিয়া, যিনি দীর্ঘ 15 বছর আপনার IMF এ কাজ করেছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের সহকর্মী আসিফ নজরুলের মতো, তিনি। আবার কেউ কেউ বলছেন যে না, আপনার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন তনয়, সোহেল তাজও হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, কেউ কেউ বলছেন, আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি, এগুলো গুজব নাকি সত্যি বা কি ধরনের, উপদেষ্টাদের কেউ কেউ নাকি বিদেশ চলে গেছেন, এরকম বলা হচ্ছে। এটা কতটুকু সত্য বা আপনি কতটুকু জানেন? এটা নিয়েও আমরা দেখেছি, বোর্ডিং কার্ড পর্যন্ত আপনার সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। আপনার কেউ বলছেন একটি রুট হচ্ছে শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চট্টগ্রাম, আবার কেউ কেউ বলছেন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা দিয়ে কেউ কেউ ব্যাংকক চলে গেছেন এবং যেতেই পারেন। সুতরাং আপনার নিশ্চয়ই আমরা কর্নেল ফারুক রশিদের কথা ভুলে যাইনি। তাদেরকে আপনার লিটু মহোদয় এই এয়ারপোর্টে তুলে দিয়েছিলেন যাতে তারা ব্যাংককে গিয়ে থিতু হতে পারেন। তো সেই পুরনো রুট, আপনার চলে যাওয়ার প্রস্থানের রুট, সেটি তো ইতিহাসের অংশ। এটার সত্যতা কতটুকু স্যার, এই বিষয়ে আপনার কোনো বিশ্লেষণ আছে কি? আমি অবাক হব না, কারণ হচ্ছে আপনার কেউ যদি দেখে, নিশ্চিত হয় যে পরিবর্তন অত্যাসন্ন। আমি বিশেষ করে মাননীয় উপদেষ্টা, যিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত, নাহিদ মহোদয়, আমাদের প্রধান রাজনৈতিক দল যেটি ক্রিয়াশীল বর্তমানে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, তিনি যে বক্তব্যটি রেখেছেন তাকে রীতিমতো কাউন্টার করেছেন, তর্কযুদ্ধে লিপ্ত হয়েছেন এবং পরবর্তীতে তার ধারাবাহিকতায় তিনি জানান দিয়েছেন যে তারা কোনো অবস্থায় যেটাকে বলে সেনা হস্তক্ষেপ কিংবা সেনা শাসন অথবা জরুরি অবস্থা জারি তারা গ্রহণ করবেন না, তারা এটি প্রতিহত করবার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করবেন, এমন বার্তাই তিনি প্রদান করেছেন। এখন কেন একজন মাননীয় উপদেষ্টা, যিনি দায়িত্বে আছেন, ক্ষমতায় আছেন, তিনি এই অ্যাকনলেজমেন্টে যাবেন, সেটাই বলুন। এটাই কথা। এটা হচ্ছে অনেকে প্রশ্ন করছে যে হ্যাঁ, মির্জা ফখরুল সাহেব বলছেন, কিন্তু একজন উপদেষ্টা হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তার এই বিষয়ে কমেন্টস করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? তিনি তার নৈতিক যে দায়িত্ব বা দায়, সেই প্রেক্ষিতে হয়তো বক্তব্যটি রেখেছেন এবং সেনা হস্তক্ষেপ তিনি হয়তো অনুমান করছেন, অথবা তিনি ভাবছেন যে জরুরি অবস্থা জারি হতে পারে, সেই জন্যই ঝেড়ে কেসে বিষয়টা বলে দিয়েছে। এবং তার আগে কিন্তু মাহফুজ মহোদয়, আমাদের উজিরে খামাকা যাকে আমরা বলছি, তিনি আপনার তার যে নৈতিক অবস্থান সেটি পরিষ্কার করেছেন। আই স্যালিউট হিম, কারণ হি ইজ দ্য ফিলসফার, আমাদের প্রফেসর ইউনূসের ভাষায় মাস্টার মাইন্ড অফ দ্য রেভলিউশন অফ দ্য রেজিম।
তো সুতরাং সেখানে বিষয়টি হয়তো একটা ধারাবাহিকতা খুঁজে পাওয়া যেতে পারে। আর এর পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে মনে করি যিনি আপনার আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত অ্যাক্টিভিস্ট ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছিলেন মার্কিন দূতাবাসে, আপনার আমাদের অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র, তিনি হচ্ছেন প্রকৃত ইডিওলগ বা ফিলসফার অফ দ্য রেজিম। তার ঐকান্তিক প্রচেষ্টায় তিনি নিপীড়ন সহ্য করেছিলেন দাঁত মুখ বুজে, এবং তার যে সহযোদ্ধা নাসিরউদ্দিন হেলাল, তাদের আপনার এই যে ধনুর্ভঙ্গপণ, তার ফলেই কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসতে সক্ষম হয়েছে। আপনাকে শুনতে পাচ্ছি না। স্ট্যাটাসটা দিয়েছেন মাহফুজ আলম সাহেব, যে স্ট্যাটাসটা দিয়েছেন, স্ট্যাটাসের পর তাকে আর খুব একটা সরব হতে দেখা যায়নি। এই ব্যাপারে আপনার? উনি একটু ইলিউসিভ টাইপের ক্যারেক্টার, আমি বলবো ডিউ রেসপেক্ট। খেয়াল করেন প্রত্যুষে ধলপহরে এরকম একটা সময়ে তিনি একটা ছোট্ট স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তনের ইঙ্গিত, এবং ঘন্টা দুয়েকের মধ্যে সেটি তিনি নামিয়েও ফেলেছেন। অর্থাৎ তার এই প্রবণতাটা আছে হঠাৎ করে আপনার বার্তা প্রদান করা, এবং তারপর ওই গেরিলা ট্যাকটিক যেটাকে বলে হিট অ্যান্ড রান অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচে তিনি সোশ্যাল মিডিয়ামে আবির্ভূত হতে হয়তো ভালোবাসেন। আপনাকে শুনতে পাচ্ছি না। আমি একজনের কাছে শুনেছি স্যার, ওই যে ক্যান্টনমেন্ট এলাকায় নাকি যোগাযোগ আপাতত বন্ধ আছে, বা যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা বন্ধ রয়েছে। এটা কতটুকু সত্য, আপনি কিছু কি জানেন? দেখুন, আমি যতটুকু জানি বুঝি সেটি হচ্ছে রাত 12টার পরে ন্যাচারালি আপনার গেটগুলো বন্ধ হয়ে যায়। 10টা থেকেই আপনার এই স্লো ডাউন প্রক্রিয়াটি শুরু হয়, কারণ কতগুলো সেনা ঐতিহ্য আছে আপনার, যে বিউগল বাজানো এবং তার মধ্য দিয়ে দিনের কাজ শেষ করা এবং শুরু করা, এই যে ব্যাপারগুলো, কারণ আমাদের সামরিক কেতায় অফিস কিন্তু খুব সকালে শুরু হয়ে যায়। এখানে আরেকটা কথা বলি, সেনাপ্রধান একটা অনুষ্ঠানে বলেছেন যে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। সেটা উনি কি মিন করেছেন, আমরা সেটা একটু যদি দেখুন, তিনি চট্টগ্রামে দুটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, ওভারনাইট স্টেও করেছেন। তিনি আপনার কর্নেল রেজিমেন্ট সেরেমনি যেটা, সেইটি বক্তব্য হয়তো রেখেছেন। আবার সিওস কনফারেন্স যেটি, সেখানেও হয়তো তিনি ইন্টারঅ্যাক্ট করেছেন। এখন আনুষ্ঠানিক কতগুলো বিষয় আছে। আমাদের সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হয় অন দ্য টোপ। সেই দৃষ্টিকোণ থেকে যে কোনো ত্যাগ স্বীকারের জন্য তাদের প্রস্তুত করবার এবং সেটি মনে করিয়ে দেবার দায়িত্ব অবশ্যই মাননীয় সেনাপ্রধানের, সন্দেহ নেই। এবং আমরা কিন্তু একটা ক্রিটিক্যাল জাংচার অতিক্রম করছি, এবং আন্তর্জাতিক ভাবে সেটি পরিচিত, কারণ মার্কিন নতুন প্রশাসন এবং তার যে ইম্প্যাক্ট, তার যে রিপোর্ট সমগ্র পৃথিবীতে তা ছড়িয়ে পড়বে, এটাই স্বাভাবিক। সুতরাং এই সময়টা যেহেতু গুরুত্বপূর্ণ, সেই কারণেই তার মুখ দিয়ে এ ধরনের বাক্য বলাটাই স্বাভাবিক। কেউ কেউ বলছেন যে সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে, সকালবেলায় নতুন সূর্যোদয় আপনারা দেখতে পারবেন, নানাবিধ কথা বলছে। তবু আপনার একটা বিশ্লেষণ আমরা শুনতে চাই, এবং সেটাকে বাংলাদেশের জন্য ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে, ওই ব্যাপারেও স্যার কিছু বলবেন। দেখুন, নাহিদ মহোদয় তার যে বক্তব্য, আমি বলবো স্বপ্রণোদিত হয়ে তিনি যে বক্তব্যটি রেখেছেন, যে তারা কোনো অবস্থায় সেনা শাসন কিংবা জরুরি অবস্থা জারি করে দেশ শাসন তারা গ্রহণ করবেন না, প্রতিহত করবেন, সেরকমের একটি বার্তা তিনি প্রদান করেছেন তার বক্তব্যে। তো ফলে এর মধ্য দিয়ে আপনার ওই যে বাংলা কথা আছে না, একটা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না,
এরকম জি, জি। একটি জানান কিন্তু দেয়া হয়ে গেছে। এখন আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি কিন্তু সর্বাধিনায়ক, সকল বাহিনীর নেতৃত্ব তিনি তাত্ত্বিকভাবে দিয়ে থাকেন, এবং জরুরি অবস্থা জারি যদি করতে হয় তাকেই করতে হবে। তিনি জি, আহ, মহামান্য রাষ্ট্রপতি সেই বিবেচনায়। তো ফলে আপনার সবারই যে প্রত্যাশাটা, মানে সবাই চান আইনের শাসন বলবৎ থাকুক, এবং জি, কোনো অবস্থায় যাতে এই অ্যানার্কি, মবক্রেসি, মব জাস্টিস এগুলো যাতে জি, প্রিভেল না, কারণ নৈরাজ্য আচ্ছা। কখনোই রাষ্ট্রের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে না। না, রাষ্ট্রের ফার্স্ট ম্যান হিসেবে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়ের দায়িত্ব তা যে কোনো ভাবে এনশিওর করা। প্রয়োজনে তিনি সেনাবাহিনীকে কাজে লাগাতে পারেন, প্রয়োজনে তিনি আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে কাজে লাগাতে পারেন, প্রয়োজনে তিনি আমাদের সর্বস্তরের যত বাহিনী আছে, পিপল ইন ইউনিফর্ম, প্রত্যেককে তিনি এই দায়িত্ব প্রদান করতে পারেন।